হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথামেটিক্স এক্সট্রাক্ট অমিত একাডেমি। এই রোববার আর তার পরের রোববারে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম দিচ্ছ তাদের জন্য আমি একটা ম্যারাথন ম্যাথ ক্লাস করাবো আজকে। ঠিক আছে, আজকে ক্লাসে আমি সরল সুদ, জটিল সুদ, লাভ ক্ষতি, শতকরা, সময় দূরত্ব, চৌবাচ্চা, অনুপাত, পরিমিতি, ত্রিকোণমিতি থেকে তোমাদের অঙ্কগুলো সম্বন্ধে আলোচনা করে দেবো। ঠিক আছে, এখানে বেসটা তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। বেস তোমাদের যদি ক্লিয়ার থাকে তোমরা যে কোনো অঙ্ক করে আসতে পারবে। শুধু এই চ্যাপ্টার ওয়াইজ ধরে ফর্মুলা মুখস্থ করে এত ফর্মুলা তোমরা মনেও রাখতে পারবে না। ঠিক আছে, শর্ট প্রসেসে যে ফর্মুলাগুলো আছে, কিন্তু তোমার যদি বেস যদি ঠিক থাকে তাহলে তোমরা ইজিলি ম্যাথগুলো সলভ করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, আর ম্যাথ থেকে তোমাদের ভালো রকম নাম্বার থাকবে। ঠিক আছে, তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি। প্রথম হচ্ছে সরল সুদ। দেখো, সরল সুদের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটা জিনিস মনে রাখবে যে তোমরা ব্যাংকে হয়তো 10,000 টাকা জমা দিলে, ব্যাংক বছরে তোমাকে কিছু পার্সেন্ট সুদ দেবে। সেই সুদ তার পরের বছরে আবার তুমি টাকাটা যদি না তোলো তাহলে কী হবে, তার পরের বছরে টাকাটা আবার ব্যাংক তোমাকে আবার সুদ দেবে। ঠিক আছে, সরল সুদের ক্ষেত্রে কী হচ্ছে, আসল সবসময় কনস্ট্যান্ট থাকবে। তুমি যে মূলধনটা তুমি ব্যাংকে জমা দিয়েছিলো সেই টাকার উপরই তোমার সুদটা বারবার ক্যারি হবে। মানে এরকম নয় যে তুমি 10,000 টাকা জমা দিলে তার পরের বছরে 1,000 টাকা পেলে 11,000 টাকা হলো, 11,000 টাকা তার পরের বছর সুদ হবে, সেরকম নয় কিন্তু। মানে এখানে সুদটা সবসময় 10,000 টাকার উপর হবে। তাহলে এইখানে সরল সুদের ক্ষেত্রে কী ফর্মুলা হচ্ছে, একটা ফর্মুলা তুমি মনে রাখবে, I=PTR/100। ক্লিয়ার? এখানে আইটা কি, আই মানে হচ্ছে সুদের পরিমাণ, টি হচ্ছে সময়, মানে কত সময়ের জন্য তুমি ব্যাংকে বা যে কোনো কাউকে টাকা ধার দিয়েছো বা কারোর কাছ থেকে টাকা নিয়েছো, কত সময়ের জন্য। আরটা হচ্ছে সুদের হার, আর পিটা হচ্ছে মূলধন, প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে I=PTR/100, এটা হচ্ছে তোমাদের মেন ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে সরল সুদ থেকে বেশিরভাগ অঙ্ক তোমরা করে নিতে পারবে। তাহলে দেখো, এই I=PTR/100, এখান থেকে এই সূত্র থেকে আমি কী কী বার করতে পারি। দেখো, এই সূত্র থেকে আমি পেতে পারি, যদি তোমাকে আসল বার করতে দেয় তখন কি পাবো, P সমান I×100/TR। ক্লিয়ার? আবার যদি তোমাকে আর বার করতে দেয় তাহলে কী হবে, তাই এখানে I×100/PT। যদি তোমাকে টি বার করতে দেয় তাহলে দেখো I×100/PR। মানে এই সূত্র থেকে এটা হচ্ছে। তোমরা সময় কমানোর জন্য তোমরা এই সূত্রগুলোও করে নিতে পারো, যে যদি তোমাকে শুধু প্রিন্সিপাল বার করতে দেয় তাহলে I×100/TR, আর বার করতে দিলে তোমাকে কী বার করতে হবে, I×100/PT, যদি তোমাকে টি বার করতে দেয় I×100/PR। এবার সরল সুদে অঙ্ক যখন করবে তোমাদের কী মনে রাখবে, সরল সুদের ক্ষেত্রে সময়টা সবসময় বছরের উপর হবে। যদি তোমাকে বলতে 5 দিনের সুদ, তাহলে দিন, এখানে যে টিটা, সময়টা সবসময় কিসে হবে, বছরে। ঠিক আছে, তো খুব সহজ প্রশ্ন এখান থেকে থাকবে, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে সময়টা তোমাকে ধরো 10 দিন দিয়েছে, তাহলে তখন এখানে টির সময় কী লেখা হবে। দেখো, যদি কোনো সময় লেখা দেখা যায় 10 দিন, 10 দিনের সুদ কত, ঠিক আছে, 10 ডেজ দেওয়া আছে, তাহলে তোমাকে 10/365 এত ইয়ারে কনভার্ট করে নিতে হবে। ক্লিয়ার? কী বুঝতে পারলে, যে সবসময় তোমাকে সময়টা কী হবে, সময়টা সবসময় তোমার বছরে বার করে নিতে হবে। এবার তোমার 2 বছরের সুদ হতে পারে, 3 বছরের সুদ হতে পারে, 4 বছরের সুদ হতে পারে, যেমনকার তেমন সুদ হবে। দেখো, তোমাকে একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? আমি আবার বলে দিচ্ছি, দেখো, মেন সুদ হচ্ছে I=PTR/100। আইটা হচ্ছে বছরের শেষে তুমি কত সুদ পেলে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে। টিটা হচ্ছে কত সময়ের জন্য তুমি ব্যাংকে টাকা রেখেছিলে, বা কত সময়ের জন্য তুমি ব্যাংক থেকে টাকা ধার করেছিলে, বা কত সময়ের জন্য তুমি বন্ধুকে টাকা ধার দিয়েছিলে, অথবা কত সময়ের জন্য বন্ধুর কাছে কোনো টাকা তুমি ড্র করেছিলে। আরটা হচ্ছে সুদের হার, কত পার্সেন্ট, মানে ব্যাংক বা তুমি কাকে যে টাকাটা ধার দিয়েছো কত পার্সেন্ট, কত সুদের হারে তোমাকে চার্জ করছে, সেটা হচ্ছে সুদের হার। পিটা হচ্ছে মূলধন, মানে কত টাকা তুমি ব্যাংকে জমা রেখেছিলে। ক্লিয়ার? এবার দেখো, যে এখান থেকে কেমন প্রশ্ন থাকবে। দেখো, এখান থেকে একটা প্রশ্ন দেওয়া থাকে যে 10,000 টাকার 10,000 টাকার
10% হারে 10 বছরের সুদ কত? কি প্রশ্ন দিদি? 10,000 টাকার 10% হারে 10 বছরের সুদ কত? তাহলে কি চেয়েছে? আইটা চেয়েছে। তাহলে একদম চোখ বন্ধ করে বসিয়ে দেবো, আই ইকুয়াল টু কত? PTR/100। তাহলে এখানে পি কত? এই যে টাকাটা 10,000, এই টাকাটা তুমি ব্যাংক সুদ কত? তাহলে 10,000 গণিত টি কত হচ্ছে, সময়টা কত হচ্ছে? 10 বছর। আরটা কত হচ্ছে? এটাও 10%/100। তাহলে কত হবে? তাহলে তুমি 10,000 টাকা সুদ পাবে। এবার যদি প্রশ্নটা এখানে ঘুরিয়ে দেয় যে সুদ কত, যদি বলে সুদে মূল্যে কত বা সুদে আসলে কত, সুদে মূল্যে এবং সুদে আসলে কিন্তু একই, বা ব্যাংক থেকে কত টাকা তুমি ফেরত পাবে, তাহলে দেখো সুদ প্লাস আসল, যদি বলে সুদ, তাহলে সুদ কত পাচ্ছি? 10, টাকাটা ডবল হয়ে যাচ্ছে 10,000 টাকা। তাহলে সুদে মূল্যে কত টাকা পাচ্ছি? সুদ প্লাস আসল 10,000 প্লাস 10,000, তাহলে কত? 20,000 টাকা। বুঝতে পারলে? আবার এই প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে দিতে পারে। দেখো প্রশ্নটা এভাবে যদি ঘুরিয়ে দেয় যে 10,000 টাকা 5% সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? 10,000 টাকা 5% সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে তো কী কী তোমাকে প্রথমে আগে বার করে নিতে হবে কী কী ডাটা আছে। দেখো পি সমান দেওয়া আছে, আর 5% কত বছরে দ্বিগুণ হবে? টাকাটা তুমি দ্বিগুণ পাচ্ছ। তা টাকাটা কত পাচ্ছ তুমি? 10,000 টাকার কত পাচ্ছ? 20 দ্বিগুণ মানে 20,000 টাকা পাচ্ছ। তাহলে তুমি 10,000 টাকা জমা দিয়ে 20,000 টাকা যদি পাচ্ছ, তাহলে তুমি সুদ কত টাকা পাচ্ছ? তাহলে আয়টা কত হবে? দেখো তুমি দ্বিগুণ পাচ্ছ, দ্বিগুণ মানে কত টাকা পাচ্ছ? 20,000 টাকা পাচ্ছ। কিন্তু তুমি ব্যাংকে জমা দিয়েছিলে কত টাকা? 10,000 টাকা। তাহলে তুমি সুদ কত পাচ্ছ? 10,000 টাকা সুদ পাচ্ছ। এটা তোমাকে বুঝতে হবে। যেমন দিতে পারে যে 10,000 টাকা বা কিছু টাকা কত বছরে 3 গুণ হবে। ঠিক আছে তো? তাহলে 3 গুণ মানে 3x। ধরো তো টাকাটা হচ্ছে ধরো 10,000 টাকায় 3 গুণ হবে কত? 30,000 টাকা। তাহলে তুমি সুদ কত পাচ্ছ? 30,000 মানে 10,000, 20,000। এটা তোমাকে কিন্তু বার করে নিতে হবে। তাহলে এটা আয়টা কত পাচ্ছি? 10,000 টাকা। আমাকে কি চাই? কত বছরে। তাহলে টিটা কত চাই আমাকে বার করতে হবে। আমি এইখানেই বলে দিচ্ছি টি সমান কী বলতে পারি, যে টি সমান দেখো আই ইন্টু 100 সবসময় উপরে থাকবে। আই ইন্টু 100 বাই কত? PR। তাহলে আই কত এখানে? 10,000, 100। পি কত? পিও 10,000। আরটা কত? 5%। তাহলে এটা কেটে গেল, এটা কত হবে? 20। তাহলে কত হবে? 20 বছর। কিছু টাকা 20 বছরে দ্বিগুণ হবে। এখান থেকে কিছু প্রশ্ন থাকে আরও একটু ঘুরিয়ে দেয়। দেখো ওই টাইপটা আমি দেখে দিচ্ছি। সরল সুদ থেকে একটা প্রশ্ন তোমরা পাবে, আর এই টাইপেরই পাবে। দেখো 5% হারে কত টাকার প্রতিদিনের সুদ 1 টাকা? কি বললাম? 5% হারে কত টাকার প্রতিদিনের সুদ 1 টাকা। দেখো তোমাদের এখানে কিন্তু অঙ্কটা কনফিউশনে পড়ে যাবে যে কী বলতে চাইছে। দেখো প্রতিদিনের সুদ হচ্ছে 1 টাকা। দেখো এখানে দিনটাকে আমি 1 বছর করে নিতে পারি। ঠিক আছে তো? তাহলে দেখো প্রতিদিনের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 365 দিনের সুদ কত হবে বলো তো? 365 টাকা। ক্লিয়ার? তাহলে দেখো কী কী পেয়ে গেলাম আমি। সময়টা হচ্ছে 365 মানে 1 বছর। আয়টা কত হচ্ছে? 365 টাকা। আরটা কত হচ্ছে? 5%। কী চাই আমার? পিটা চাই। তাহলে পি কি জানি আমরা? পি সমান সেম এক ফর্মুলা ইউজ করবো, আই ইন্টু 100 বাই TR। তাহলে দেখো আই কত এখানে? আই 365, 100। টিটা কত? সময়টা 1 বছর। আরটা কত? 5%।
দেখো 5 × 100 365 2 দিয়ে মাল্টিপ্লাই করে 7300 এত টাকা। তাহলে 7,300 টাকার 5% হারে প্রতিদিনের সুদ হচ্ছে 1 টাকা। ক্লিয়ার হলো আশা করি সরল সুদের। এরকম অনেক ভ্যারাইটি অঙ্ক দিতে পারে। যদি কোনো অঙ্কতে প্রিন্সিপাল এসব কিছু দেওয়া না থাকে তাহলে কী করবো আমরা, এক্স ধরে নেবো, যে কত টাকা কিছু টাকা কত বছরে সুদে মূল্যে দ্বিগুণ হবে। ঠিক আছে, তখন সঙ্গে সঙ্গে এক্স ধরে নেবো, কিছু টাকা কত বছরে সুদে মূল্যে দ্বিগুণ হবে, আচ্ছা, মানে 10% হারে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তখন ওইগুলো তখন এক্স ধরে নেবো, সুদে মূল্যে দ্বিগুণ হবে মানে 2x হয়ে যাচ্ছে। তা 2x থেকে এক্স বাদ দিলে কত, এক্স। ক্লিয়ার। যখন আমাকে কিছু দেওয়া না থাকবে, একটা ডাটা কোনো দেওয়া যদি না থাকে, সবসময় দেখবে 3টে ডাটা দেওয়া থাকবে। এখানে আমরা আনকমন রাশি কী আছে, 1 2 3 4টে, তার নিশ্চয়ই 3টে ডাটা দেওয়া থাকবে, 1 টাকা বার করতে হবে। এমন অঙ্ক থাকবে যেখানে দেখবে দুটো ডাটা দেওয়া আছে, একটা দেওয়া নেই কিন্তু একটা বার করতে বলেছে, যেটা দেওয়া নেই সেটাকে এক্স ধরে নেবে, দেখবে পরে গিয়ে এক্স কোথাও গিয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে, সিম্পল অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। ফর্মুলা কিন্তু একটাই, এই ফর্মুলা বেশি অঙ্কগুলো হবে। ক্লিয়ার হলো, বুঝতে পারলে? নেক্সট চলে যাবো জটিল সুদ। দেখো 2 নম্বর হচ্ছে জটিল সুদ। জটিল সুদের একটাই কি ঝামেলা হয়েছে, জটিল সুদে তোমাকে ক্যালকুলেশনগুলো খুব বড় করতে হয়। ঠিক আছে, কিন্তু সহজ। দেখো জটিল সুদের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার সুদটা প্রত্যেক বছর, মানে প্রথম বছর তুমি 10,000 টাকা ব্যাংকে জমা রাখলে, 1,000 টাকা তুমি সুদ পেলে, তারপরে বছর কিন্তু তাহলে টোটাল কত তোমার মূলধন হলো, 11,000 টাকা। তারপরে বছরে 11,000 টাকার উপরে তোমার সুদটা ক্যারি হবে। তারপরে বছর হয়তো তুমি আরও 1,000 টাকা সুদ, মানে 1,100 টাকা সুদ পেলে, তাহলে কত হচ্ছে 12,100 টাকা। তারপরে বছরে 12,100 টাকার উপর সুদের ক্যালকুলেশনটা হবে। সরল সুদের ক্ষেত্রে কী হয়েছিল, প্রিন্সিপালটা ফিক্সড ছিল, এখানে প্রিন্সিপালটা কী হচ্ছে প্রত্যেক বছর ভ্যারি করছে। ক্লিয়ার। তা সরল সুদের ক্ষেত্রে কী ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে কিচ্ছু না, a = p × 1 + r/100 টু দি পাওয়ার n। a = p × 1 + r/100 টু দি পাওয়ার n। এখানে এ হচ্ছে কি, এ হচ্ছে সুদ প্লাস আসল বা সুদ আসল। তুমি ব্যাংকে 10,000 টাকা জমা দিয়েছিলে 5 বছরের জন্য, 5 বছরের শেষে তুমি কত টাকা পাচ্ছ, এ মানে কিন্তু সুদ নয়, মানে তুমি 10,000 টাকা জমা দিয়েছিলে প্লাস তুমি যদি আরও 5,000 টাকা সুদ পাও, 15,000 টাকা, সেটা হচ্ছে এ। পি হচ্ছে কি আসল প্রিন্সিপালটা, আরটা হচ্ছে কি সুদের হার, আর এনটা হচ্ছে কি সময়। ক্লিয়ার, এনটা হচ্ছে সময়। এটা গেল তোমার বেসিক ফর্মুলা। এই ফর্মুলা থেকে বাকি সব ফর্মুলাগুলো আসে। এবার দেখো এখান থেকে প্রশ্নগুলো কেমন ঘুরিয়ে দেয়। যদি সুদ বছরে, তোমার অনেক ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে বছরে তুমি কারোর কাছে টাকা ধার করেছো, সেক্ষেত্রে সে বলে যায় যে সুদটা তোমাকে বছরে 2বার দিতে হবে, হাফ ইয়ারলি। ঠিক আছে, তো তাহলে সুদ যদি বছরে 2বার দিতে হয়, মানে সুদের হারটা যদি হাফ ইয়ারলি হয়, সুদের হার দেখো তোমরা এখানে কাউন্ট করবে, হাফ ইয়ারলি মানে বছরে কবার সুদটা দিতে হচ্ছে, 6 মাস পর পর, 6 মাস পর আবার 6 মাস, মানে বছরে 2বার। তখন কি হবে, তখন এই ফর্মুলাটা হবে a = p × 1 + r/2, মানে একদম করে দিয়েছি 200 টু দি পাওয়ার 2n। ভালো করে মনে রাখো, a = p × 1 + r/200 টু দি পাওয়ার 2n, r/2, সেই সুদটা 2বার দিতে হচ্ছে, r/2, তা r/2 করলে কত হয়, এখানে 100 × 2 মানে 200 টু দি পাওয়ার 2n। এনটা হচ্ছে কত বছরের জন্য। আবার দেখো যদি কোয়ার্টারলি হয় সুদের হার, কোয়ার্টারলি মানে 3 মাস পর পর, 3 মাস পর পর, মানে এরকম নয় যে r/3 মানে 300 টু দি পাওয়ার 3n, সেরকম নয়, কিন্তু 3 মাস পর পর সুদ দিচ্ছে। তাহলে বছরে কবার সুদ দিচ্ছে, বছরে মানে ক মাস, 12 মাস। 3 মাস পর পর সুদ দিচ্ছে মানে 3 × 4 = 12, তাহলে বছরে 4বার সুদ লাগছে। তখন ফর্মুলাটা কী হবে, a = p × 1 + r/400 টু দি পাওয়ার 4n। ক্লিয়ার, এভাবে বুঝতে পারলে এই ফর্মুলাগুলো এভাবে যাবে। আবার দেখো এমনও হয় যে সুদটা কেমন হবে, প্রথম বছরে 10% দিল, তার পরের বছরে 5% দিতে পারে, তার পরের বছরে 6% দিতে পারে, এভাবে সুদটা হতে পারে। সেক্ষেত্রে কী হবে, দেখো
প্রথম বছরে ফার্স্ট ইয়ার আর 1%, সেকেন্ড ইয়ার আর 2%। আমি জাস্ট বেশি অঙ্কতে যাবো না, আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো যেন এই ফর্মুলা বেসে তোমরা অঙ্কটা করতে পারো। ঠিক আছে, হঠাৎ করে এখন যারা অঙ্ক করতে বসে যাবে তারা কিন্তু পরীক্ষাতে পারবে না। যারা আগে থেকে একটু প্র্যাকটিস করেছো তারা যদি এই ফর্মুলাগুলোকে আবার রিভিউ করে না, দেখে নাও, চোখ বুলিয়ে নাও, তোমরা ইজিলি অঙ্কগুলো পারবে। আর শুধু এই দেখবে তোমরা কম্পিটিটিভ ম্যাথের বুকগুলো পড়বে, দেখবে জটিল সুদের উপর তোমাদেরকে প্রচুর ফর্মুলা দেওয়া আছে শর্ট প্রসেসে ফর্মুলা ভাই পরীক্ষা হলে গিয়ে ভুলে যাবে। তোমাকে বেসটা জানতে হবে, আর বেস যদি তুমি জেনে যাও একবার, তা তুমি নিজেই শর্ট প্রসেস তৈরি করে নিতে পারবে। দেখো ফার্স্ট ইয়ারে R%, সেকেন্ড ইয়ারে 2%, আর 2%, আর থার্ড ইয়ারে যদি আর 3% হারে সুদ দেয়, তাহলে তার ফর্মুলাটা কী হবে? তখন আমার মূলধনের সুদ মানে টোটাল সুদ আসল এটা যেটা হবে P ইন্টু 1 প্লাস R1/100, 1 প্লাস R2/100, 1 প্লাস R3/100। যত বছরগুলো তত ডট 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 করে চলে যাবে। দেখে নাও একবার, আমি আবার বলে দিচ্ছি যে দেখে নাও একবার, চোখ বুলিয়ে স্ক্রিনশট মেরে নাও। ক্লিয়ার? এখান থেকে আর দুটো আমি ফর্মুলা তোমাদের বলে দেবো, ওই ফর্মুলা বিশেষে অঙ্ক দেখলে এলে তোমরা করতে পারবে। R% সুদের হারে X টাকার 2 বছরের সরল সুদ ও, এগুলো খাতায় নোট করে নাও, জটিল সুদের পার্থক্য কত? দেখো কি বলেছে, 2 বছরে। এই দেখো, এই যে ট্রিক্সটা দেখাচ্ছি আমি, এটা মানে তুমি 4-5 বছর 6 বছর করে দিলে তখন আর এইসব যাবে না, তখন সিম্পল তোমাকে ফর্মুলা ইউজ করে ফেলে বার করতে হবে। তখন কী করে ইউজ করবে? এখানে দেখো 2 বছরে তুমি 2 বছর করে নিলে, এটা পেয়ে গেলে এখানে তো সব ভ্যালুগুলো দেওয়া আছে, এটা পেয়ে যাবে। এটা পেয়ে গেলে এ থেকে পি বিয়োগ করে দিলে তুমি জটিল সূত্রটা পেয়ে যাবে। আর তুমি সরল সূত্র বার করতে জানোই, I = PTR/100, নিয়ে দুটোকে মাইনাস করে দিলে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ। মানে ওই প্রসেসে তো ইজিলি করা যায়। যদি তোমার হাতে সময় কম থাকে, তখন 2 বছরই যদি দেওয়া থাকে, তখন তাহলে কী হবে? মানে R% সুদের হারে X টাকা 2 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য কত? X ইন্টু R/100 হোল স্কোয়ার। কী বললাম? R% সুদের হারে X টাকার 2 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য কত? তাহলে তখন জাস্ট এই ফর্মুলাটা তোমরা ফেলে দেবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? কী বললাম দেখো, আবার দেখে নাও ভালো করে। এটাই যদি ঘুরিয়ে দেয়, R% সুদের হারে কত টাকার, কোনো টাকার 2 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য X টাকা। এক্স করেছো, এক্স নিয়ে তোমাদের কনফিউশন লাগতে পারে, ওটা আমি S টাকা ধরে নিলাম।
যদি একটু প্রশ্ন ঘুরিয়ে দেয়, মানে তোমার মনে হয় যে প্রবলেম হচ্ছে জটিল সুদ থেকে, যে ফর্মুলাগুলো বলে দেওয়া এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো, দেখবে ইজিলি তোমাদের অঙ্ক হয়ে যাবে। কী বললাম প্রথম প্রশ্নটা, R% সুদের হারে এক্স টাকা 2 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য কত? এক্স ইন্টু R/100⁻²। এক্স তুমি জানো, প্রিন্সিপালটা বলে দিয়েছে, আরটাও তোমাকে বলে দিয়েছে, তোমাকে সরল সুদ আর জটিল সুদের পার্থক্যটা চেয়েছে। দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে দেখো R% সুদের হার এইটাই একই, শুধু কি বলেছে টাকাটা বলে দিয়েছিল, টাকাটা তোমাকে বার করতে হবে। কোন টাকার 2 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য এস টাকা, এস টাকাটা পার্থক্য ডিফারেন্সটা, সেই ক্ষেত্রে এখানে এক্সট্রা তোমার এখানে বার বেরোচ্ছে, তখন কী হবে এস ইন্টু 100/R², এটা করলে তুমি রেজাল্টটা পেয়ে যাবে। ক্লিয়ার হলো? আশা করি জটিল সুদ তোমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে যাও, নোট করে নাও, তুমি দেখো নোট এইগুলো মুখস্থ করে নাও, দেখো ইজিলি জটিল সুদ থেকে তোমরা অঙ্ক পারবে। এরপরে চলে যাবো লাভ ক্ষতি। দেখো লাভ ক্ষতি তোমাদের ক্লাস 9-এর টেক্সট বইয়ে কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? ওইখান থেকে কিছু অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো। তার আগে লাভ ক্ষতি জিনিসটা বলে দিই। দেখো লাভ ক্ষতি কী হচ্ছে, লাভ ক্ষতি কখন হবে, যখন তুমি কোনো ব্যবসা কিছু করতে পারো, দোকান থেকে কোনো জিনিস কিনছো, সেক্ষেত্রে তোমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেখতে হবে। যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয় তখন লাভ হবে, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হয় তখন কী হবে, তোমার ক্ষতি হবে। আর লাভ পার্সেন্ট বা ক্ষতি কীভাবে চট করে বার করে নিতে পারবে, দেখো লাভ পার্সেন্ট ক্ষতি ক্ষেত্রে একই, মানে কত টাকা তোমার লাভ হলো বাই ক্রয় মূল্য ইন্টু 100, ক্ষতি পার্সেন্টও তাই, কত টাকা ক্ষতি হলো বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলে তোমার লাভ বা ক্ষতি তোমার ইজিলি পেয়ে যাবে। ক্লিয়ার? তা লাভ ক্ষতি এমনি বোঝার কিছু নাই, তোমাকে সিম্পল বুঝতে হবে যে আমি কোনো দোকান থেকে কোনো জিনিস ক্রয় করছি, এখানে ধার্য মূল্যের উপর অঙ্ক থাকতে পারে, সমতুল্য ছাড় থাকতে পারে, এখন সমতুল্য ছাড়ের অঙ্কটা সব থেকে বেশি আসছে, আমি করে দেবো। ঠিক আছে? তো দেখো লাভ বা ক্ষতি কখন হবে আমি আবার বলে দিয়েছি, যখন বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য কম হবে তখন তোমার লাভ হচ্ছে, যখন ক্রয় মূল্য বেশি তুমি কম দামে জিনিসটা বিক্রি করে দিচ্ছ তখন তোমার ক্ষতি হচ্ছে। এবার এখান থেকে কী হবে, তোমাকে দুটো জিনিস বুঝতে হবে যে অঙ্কতে কী দিয়েছে। দেখো এই অঙ্কটা খুব প্রায় আসে, যেটা ক্রয় মূল্য বিক্রয় মূল্যে অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 10:11 হলে লাভ শতকরা লাভ কত? হাতের লেখা আমার খুব খারাপ, তোমরা বুঝে নেবে, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, দেখবে এই টাইপের যেগুলো করাবো এই টাইপের মধ্যে একটা অঙ্ক তোমাদের লাভ ক্ষতি থেকে চলে আসতে পারে। দেখো প্রথমে তোমাদেরকে আমি বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। দেখো 10:11 সমানুপাত বা অনুপাতে অঙ্ক তখন তোমরা করবে সবসময় H2 থাকলে X ধরে নিতে হয়, 10x আর 11x, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত বলেছে? 10:11, তাহলে বিক্রয় মূল্য কত? 11x, ক্রয় মূল্য কত? 10x, এত টাকা রুপিস এত টাকা, তাহলে এক্সট্রা 11xটা তো বিক্রয় মূল্য, 10xটা তো ক্রয় মূল্য, তাহলে লাভ কত হচ্ছে? 11x মাইনাস 10x, শুধু x টাকা। শতকরা লাভ কত এখানে বসিয়ে দাও, তাহলে লাভ পার্সেন্টেজ কত হচ্ছে, লাভ কত হচ্ছে x টাকা, ক্রয় মূল্য কত? 10x ইন্টু কত টাকা? 100, 10%। আশা করি বুঝতে পেরেছো, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। 2 নম্বর অঙ্ক দেখাচ্ছি। দেখো 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? একদম মুখোমুখি করে না। 40 টাকায় কিনে 60 টাকা বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য কত? 40 টাকা। এখানে লাভ কত করছে? 60 থেকে 20, তাই 20 বাই লাভ করছে কত? 20 টাকা। ক্রয় মূল্য কত? 40 টাকা ইন্টু কতর উপর? 100। তাহলে দেখো %50। দেখো অঙ্কটা, কাটাকাটি ভুল করলাম নাকি? $25 অ্যান্সারই তো নেই, আমি দাঁড়া অ্যান্সারটা চেক করে নিই। 2 এর, হ্যাঁ ঠিক আছে।
দেখো ধার্য মূল্যের উপর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে ধার্য মূল্যের উপর 20% ছাড়ে, ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ক্রয় করে ধার্য মূল্যে বিক্রয় করলে লাভ কত, মানে লাভের পার্সেন্টেজটা কত চেয়েছে। দেখো এই অঙ্কগুলো কী করে করবো, এখানে তো অনেক কিছু ডাটা বলে দেওয়া নি, ইজিলি ভেবে নাও। ধরি ধার্য মূল্য 100 টাকা, মানে যে দোকানে যে কাপড়টা তুমি কিনতে যাচ্ছ তার উপর স্টিকার মারা আছে 100 টাকা। এবার তুমি কি ধরি 100 টাকায় কিনবে, 20% ছাড়ে কিনছো 80 টাকায়। এবার তোমার বাড়িতে একটা দোকান আছে, সেখানে তুমি কিন্তু ওই স্টিকার দামে জামাটা বিক্রি করছো, তাহলে তোমার তখন কিন্তু লাভ কত হবে, এরকম অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো ধরি ধার্য মূল্য 100 টাকা, ধরি ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, 20% ছাড় দিচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, নিশ্চয়ই 80 টাকা। 100 টাকা ধার্য মূল্য, তুমি 20 টাকা ছাড় পাচ্ছ, 100 টাকা 20 টাকা, 20% মানে কত, 20 টাকা, তাহলে 80 টাকা। এবার তুমি কী করেছো, 80 টাকায় কিনে লাভ কত করছো, তাহলে 80 টাকায় তুমি কিনেছো, লাভ করছো কত টাকায়, 20 টাকা। তাহলে দেখো 1 টাকায় যদি তুমি কিনছে লাভ কত করছে, 20/80। 100 টাকায় যদি কিনেছো লাভ করছো, তাহলে তুমি 100 টাকায় যদি জিনিসটা বিক্রি করে পারো, 80 টাকায় কিনেছো লাভ করছো কত টাকা, 20 টাকা। 1 টাকায় কত, 100 টাকায়, তাহলে 80 গণিত ওই ফর্মুলাতে ফেলে দিলেও হতো। ঠিক আছে, তো মানে 20% ছাড়ে কিনে তুমি 25% লাভে বিক্রি করছো। ক্লিয়ার হলো? এখান থেকে আরেকটা অঙ্ক দেখাবো, দেখো আর দুটো দেখাবো, যেহেতু লাভ ক্ষতিটা খুবই ইম্পর্টেন্ট। গুড। দেখো ইলেকট্রিক বিল সময় মতো জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। কালি শেষ, 15% ছাড় পাওয়া যায়। তাহলে যদি 54 টাকা ছাড় হয় তবে মোট বিল কত? দেখো 15% ছাড় পাচ্ছে সে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে সে 15% ছাড় পাচ্ছে। আচ্ছা 15% ছাড়টা কত টাকার উপর পাচ্ছে? তুমি 20% নাম্বার পেয়েছো, কত উপর পেয়েছো? নিশ্চয়ই 100 উপর পেয়েছো। তাহলে 15% যে ছাড়টা পাচ্ছে, তাহলে কত উপর পাচ্ছে? 100 উপর পাচ্ছে। তার 15 টাকা ছাড় হয়, বিল যেমন কত টাকা, 100 টাকা। 1 টাকা ছাড় হয় তখন বিল কত হয়, 100/15। বুঝছে কত টাকা ছাড় পেয়েছে? 54 টাকা ছাড় হয় তখন কত, 100/15 গণিত 54। 3 × 5 = 15, 5 × 20, 3 × 18 = 54, 60 টাকা। তা মোট বিল কত টাকা হচ্ছে? 360 টাকা। আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সমতুল্য ছাড়। কিভাবে বার করবে সমতুল্য ছাড়? হচ্ছে কি, দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, একটি দ্রব্য 20% ও 10% ছাড় দিলে সমতুল্য ছাড় কত? একটি দ্রব্যের 20% ও 10% ছাড় দিলে, কনসেপ্টটা বুঝে নাও, প্রত্যেকটা অঙ্ক ক্ষেত্রে একই রুলস ইউজ হবে। দেখো ধরি দ্রব্যটা সবসময় হচ্ছে দাম হচ্ছে 100 টাকা, ক্লিয়ার? 100 টাকার উপর 20% ছাড় হচ্ছে, তাহলে 100 টাকার 20% ছাড় মানে কত টাকা হচ্ছে, তাহলে 80 টাকা। ঢুকছে? দেখো ক্লিয়ার? এবার 80 টাকার উপর আবার 10% ছাড় দিতে দেওয়া হয়, তাহলে এইটা 80 টাকার উপর 10% মানে কত টাকা হচ্ছে, 8 টাকা। তাহলে 80 টাকা থেকে 8 টাকা বাদ দিলে কত হয়, 72 টাকা।
তাহলে 100 টাকার উপর প্রথমে 20% ছাড় দিলে 10% ছাড় দিলে কত টাকা হচ্ছে টোটাল, কত ছাড় দিয়ে কত টাকা হলো 72 টাকা, বুঝতে পারলে? প্রথমে 100 টাকার উপর 20% 80 টাকা, 80 টাকার উপর 10% ছাড় দিলে কত 8 টাকা, তাহলে 80 টাকা ছিল, 8 টাকা আবার ছাড় হলো, তাহলে 80 মাইনাস 8 কত 72। তাহলে এবার সমতুল্য ছাড় কত, তাহলে অতএব এবার সমতুল্য ছাড় হচ্ছে এই 100 মাইনাস 72, 100 থেকে 72 বাদ দিলে কত হয় 28%। ক্লিয়ার? ঢুকলো মাথায়? বুঝতে পারলে? আশা করি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে প্রবলেম সলভ হয়ে যাবে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে চলে যাবো শতকরা। দেখো শতকরার মধ্যেই কিন্তু লাভ ক্ষতি ঢুকে যাবে, ঠিক আছে? তো আমি এইগুলো আর বেশি অঙ্ক করাবো না তোমাদের, জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি বুঝিয়ে নিলে তোমরা কিন্তু ইজিলি করে নিতে পারবে। দেখো শতকরা থেকে শর্ট কোশ্চেন থাকে। শর্ট কেমন প্রশ্ন থাকবে? খুব ছোটোর দিকে প্রশ্ন থাকবে। দুটো জিনিস মনে রাখবে যে শতকরা মানে হচ্ছে ধরো X%, তাহলে কত টাকার উপর পার্সেন্টটা সবসময় 100-র মধ্যে। তুমি X% পেয়েছো, কত মধ্যে পেয়েছো? 100-র মধ্যে পেয়েছো। এবার এখান থেকে দেখো ভগ্নাংশ থেকে শতকরা কীভাবে করবে? ভগ্নাংশ দেওয়া হচ্ছে 2/3, তাহলে শতকরা কী করে করবে? যে ভগ্নাংশ থেকে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ, পরীক্ষাতে থাকে ভগ্নাংশ থেকে শতকরা করতে গেলে 100 থেকে গুণ। আবার সিমিলারলি শতকরা থেকে ভগ্নাংশ করতে গেলে কী হবে? 100 দিয়ে ভাগ হয়েছে। এবার শতকরা জিনিসের একটা জিনিস মনে রাখবে তোমরা, এখানে কিন্তু ইউনিটটাকে কিন্তু সেম হতে হবে। যে তোমাকে বলে দেবে যে 10 টাকার ধরো 100 গ্রাম 1 কেজির কত শতকরা, এই টাইপের কোশ্চেনগুলো থাকে বেশি। তাহলে 1 কেজি আর গ্রাম কিন্তু এক ইউনিট নয়। তাহলে হয় তোমাকে গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে, অথবা কেজি থেকে গ্রাম গিয়ে কনভার্ট করতে হতে পারে। তাহলে তুমি গ্রাম থেকে যখনই কেজিতে কনভার্ট করতে যাবে, তোমার কিন্তু একটা ফ্র্যাকশন চলে আসবে। ফ্র্যাকশন মানে পয়েন্টে চলে আসবে, 1/, করে চলে আসবে। সেক্ষেত্রে তুমি প্রবলেমে পড়তে পারো। তো সবসময় কী করবে, তোমার অঙ্কটা করিয়ে দেখাচ্ছি। দেখো যে 200 গ্রাম 2 কেজি এর শতকরা কত? 200 গ্রাম 2 কেজি শতকরা কত? তাহলে 2 কেজিটা কী করে নেবো আমরা নিশ্চয়ই জানি 2000 গ্রাম। 1000 গ্রাম মানে 1 কেজি। তাহলে দেখো 200 গ্রাম এত গ্রামের শতকরা কত? তা 200 বাই এটা গণিত কত হবে? 100 দিয়ে গুণ ভগ্নাংশ থেকে শতকরা চলে যাব। তাহলে 200 অ্যাকচুয়ালি অঙ্ক 2000-এর মধ্যে কত হচ্ছে 200, 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত? মানে এরকম ছোটো ছোটো অঙ্কগুলো থাকবে। তোমরা ঠিক বেশিটা বুঝে নেবে। ভগ্নাংশকে শতকরা যেতে গেলে অ্যাকচুয়ালি শতকরা আর লাভ ক্ষতি পুরো বেসটাই হচ্ছে শতকরার ওপর, ঠিক আছে? দুটো থেকে দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, লাভ ক্ষতিটা বেশি ইম্পর্টেন্ট। এবার চলে যাবে তোমাদের সময় আর দূরত্ব, ট্রেনের অঙ্ক। দেখো সময় আর দূরত্ব এখান থেকে অঙ্ক থাকলে তোমাদের জানবে ট্রেন থেকে অঙ্ক থাকবে। আমি জাস্ট ট্রেনের অঙ্কতে চলে যাব। মনে রাখবে একটা ট্রেন যদি পোল অথবা কোনো লোককে অতিক্রম করে না, তখন নিজেকে অতিক্রম করে, এই জিনিসটা মনে রাখবে। যদি ওই ট্রেনটাই যদি প্ল্যাটফর্ম ব্রিজকে অতিক্রম করে, তাহলে কাকে অতিক্রম করে জানো তো? নিজেকে প্লাস ব্রিজ অর প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। এই দুটো জিনিস তোমরা বুঝে নাও। যদি কোনো ট্রেন, এই একটা ট্রেন
যদি একটা পোলকে বা কোনো লোক দাঁড়িয়ে যে অতিক্রম করে মানে নিজেকে, মানে একটা পোল একটা ট্রেন পেরোচ্ছে নিজেকে পেরিয়ে গেল, কিন্তু যখনই এটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তার প্রথমে কাকে অতিক্রম করছে, নিজেকে অতিক্রম করছে, তারপরে প্ল্যাটফর্ম অতিক্রম করছে, নিজেকে প্লাস প্ল্যাটফর্মকে, এই দুটো জিনিস মনে রাখতে হবে। আর একটা কি মনে করবে, ট্রেন একটা এইদিকে আসছে একটা ট্রেন এইদিকে আসছে, দুটো ট্রেন, এখানে ট্রেন 1 এখানে ট্রেন 2, তখন এদের আপেক্ষিক গতিবেগটা কি হবে জানো, v1 প্লাস v2, এই দুটো যোগ হয়ে যাবে। এ 60 কিলোমিটার বেগে আসছে, এ 40 কিলোমিটার বেগে আসছে, তখন এদের গতিবেগটা হয়ে যাবে 100 কিলোমিটার। যদি এটা এরকম হয়, একটা ট্রেন এইদিকে যাচ্ছে একটা ট্রেন এইদিকে তাড়া করছে, তখন এদের আপেক্ষিক গতিবেগটা হবে v1 মাইনাস v2, মানে যার গতিবেগটা বেশি সেটা v1, যার গতিবেগটা কম v2। এটা হচ্ছে এই গতিবেগটা নিয়ে তোমাদের কাজ করতে হবে। খুব বেশি ডিটেলসে যাব না, চৌবাচ্চার অঙ্ক আমি শর্টের মধ্যে করে দেবো, কারণ বড়গুলো এখন করতে গেলে তোমরা পারবেও না। চৌবাচ্চা একটা জিনিস মনে রাখবে, একটা ইনপুট হবে একটা আউটপুট হবে। ধরো এই একটা চৌবাচ্চা, চৌবাচ্চার এই একটা নল আছে, এই একটা নল আছে, এটা দিয়ে ইনপুট হয় এটা দিয়ে আউটপুট হয়, এটা দিয়ে ইনপুট হচ্ছে, এটা হচ্ছে ড্রেন, আউটপুট হচ্ছে। এবার এখানে দুটো থাকতে পারে, এখানে 3টে ফুটো থাকতে পারে, সেক্ষেত্রে অঙ্কগুলো বেশি থাকে। এক্ষেত্রে অঙ্কগুলো তোমরা কী করে করবে, দেখো ধরো একটা নল দিয়ে x মিনিটে ভর্তি হয়, এইটা নল দিয়ে x মিনিটে ভর্তি হয়, এই নলটা দিয়ে y মিনিটে খালি হয়, তখন কী করবে, দেখো সবসময় 1 মিনিটে বার করবে, সমগ্র চৌবাচ্চাটি হচ্ছে সবসময় এক অংশ ধরে নেবে। তাহলে দেখো x মিনিটে ভর্তি হয় এক অংশ, 1 মিনিটে ভর্তি হয় কত হবে, 1/x, ক্লিয়ার। আবার দেখো y মিনিটে খালি হয় এক অংশ, 1 মিনিটে খালি হয় 1/y অংশ। এবার দেখো এখানে মজাটা, তাহলে 1 মিনিটে এতটা ভর্তি হচ্ছে, 1 মিনিটে এতটা খালি হচ্ছে, তাহলে 1 মিনিটে কি হচ্ছে, দেখো 1/x মাইনাস 1/y করে নাও ডাইরেক্ট। তাহলে 1/x মাইনাস y/y করলে কী হবে, xy লসাগু y মাইনাস x, এটা পেলাম। পরের লাইনে কী করবো, জাস্ট কিচ্ছু না, এটাকে উল্টে দেবো, xy/y মাইনাস x, এটা হচ্ছে এই টাইমের মধ্যে চৌবাচ্চাটা হয় ভর্তি হবে, নাহলে খালি হয়ে যাবে। ক্লিয়ার হলো, বুঝতে পারলে? দেখো একটা আমি বলছি 6 মিনিটে ভর্তি হয় 9 মিনিটে খালি হয়, আমি জাস্ট একটা অঙ্ক করে দেখাচ্ছি যে 6 মিনিটে ভর্তি হচ্ছে 9 মিনিটে খালি হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, তাহলে 1 মিনিটে কত হয়, তাহলে চোখ বন্ধ করে তুমি অঙ্কটা করবে, দেখো 1/6 মাইনাস 1/9, 6 মিনিটে ভর্তি হয় এক অংশ, 1 মিনিটে ভর্তি হয় 1/6, 9 মিনিটে খালি হয় এক অংশ, 1 মিনিটে খালি হয় 1/9 অংশ, তাহলে 6 কত হচ্ছে 54, 6 এর লসও কত হবে, 2 3 4 18, সরি 3 মাইনাস 2, তাহলে কত হবে 1/18। এবার কী বললাম, আমি দেখো এটাকে উল্টে দিলাম, এবার উল্টে দাও 18, তাহলে 18 মিনিটে চৌবাচ্চাটা কী হবে, ভর্তি হয়ে যাবে। ক্লিয়ার হলো, বুঝতে পারলে? চৌবাচ্চাতে অঙ্ক তাহলে এই টাইপের অঙ্ক থাকবে। দেখো অনুপাত আর সমানুপাত, অনুপাত সমানুপাত কী হচ্ছে, দেখো এখান থেকে কী কী জিনিস জানবে, দেখো a/b, এটা অনুপাত। যদি a গ্রেটার দেন b হয়, মানে এটাকে কি বলে জানো তো, পূর্বপথ, আর বিটাকে বলে উত্তরপথ। যদি পূর্বপথ উত্তরপথের থেকে বড় হয়, এক্সাম্পল একটা দিচ্ছি, ধরো 3:2, তাহলে এটাকে বলবো গুরু অনুপাত। ক্লিয়ার? যদি a/b এর a লেস দেন b হয়, মানে উত্তরপথটা ছোট, পূর্বপথটা ছোট, উত্তরপথটা বড়, যেমন হচ্ছে 2:3 হয়, তাহলে এটাকে কি বলবো আমরা, লঘু অনুপাত। ক্লিয়ার? আমি কোনো অঙ্কতে যাবো না, জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো যদি a/a মানে 1:1, ধর 5:5, মানে কেটে গেলে কী হবে 1:1, অনুপাত সবসময় কিন্তু সিম্পলেস্ট ফর্মে তোমরা করে নেবে, তখন এটাকে বলে সমানুপাত। কি বলে, সমানুপাত। আর এইখান থেকে একটা জিনিস মনে রাখবে, যদি এ একটা দেওয়া আছে, বি দেওয়া আছে, মাঝেরটা বার করতে বলছে, মিনটা, গড়টা, তাহলে কি হবে, দেখো এটা সবসময় এই ফর্মুলাতে তোমরা চলে যাবে, যে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। এই একই ফর্মুলা দিয়ে তোমাকে a, b, একটা জিজ্ঞাসা চিহ্ন দিল, সেম। এর ভ্যালুগুলো কোনাকুনি গুণ আশা করি তোমরা করতে পারো। তোমাকে এমনও দিতে পারে যে জিজ্ঞাসা চিহ্ন a, b, সেক্ষেত্রে সেম হবে।
যদি এমন দেয় এ কমা বি কমা সি কমা জিজ্ঞাসা চিহ্ন, চতুর্থ পদটা বার করতে দিচ্ছে, তখন তোমরা কোন ফর্মুলা যাবে? যে প্রথম এখানে ফার্স্ট লিখছি, ফার্স্ট বাই সেকেন্ড, থার্ড বাই ফোর্থ, যে কোনো একটা গ্যাপ দিক না, তোমার তিনটে দেওয়া আছে, একটাকে বার করতে এই ফর্মুলা যাবে। যদি তোমাদের এমন দিয়ে দেয় এ বি সি ডি কমা ই, এটা বার করতে বলেছে, তখন কি করবে? এবং যদি বলে দেয় এটা এই এতে সমানুপাতে আছে, তখন কি করবে? তখন কিচ্ছু না, তখনও সেম এই ফর্মুলাতে যাবে, তখন এটাকে কি করবে? এলিমিনেট করে দেবে, এটাকে রাখবেই না। বি বাই সি ইজ ইকুয়াল টু ডি বাই জিজ্ঞাসা চিহ্ন। ক্লিয়ার? বুঝতে পারলে? দেখো পরিমিতি কি হচ্ছে, পরিমিতি আমি এটাও অঙ্কতে যাবো না, জাস্ট তোমাদের ফর্মুলাগুলো বলে দিচ্ছি, ইজিলি পারবে তোমরা। পরিমিতি দেখো, এটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ তিন ধরনের ত্রিভুজ আছে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। ঠিক আছে? তো জাস্ট তোমরা দুটো ত্রিভুজের ফর্মুলা মনে রাখবে, সেটা হচ্ছে কি সমবাহু আর একটা হচ্ছে বিষমবাহু। সমবাহুর ক্ষেত্রে মেইনলি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হয় জানো তো? ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ বেস ইন্টু হাইট। আর যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজটা মেনলি বেশি আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? √3/4 ইন্টু সাইড স্কোয়ার, এগুলো ক্ষেত্রফল বার করছি আমি। পরিসীমা তো তোমরা জানো, তিনটে বাহু যোগফল। যদি বিষমবাহু দেয় বা সমদ্বিবাহু দেয়, তোমার যদি মনে না থাকে, তখন এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস হচ্ছে কি? যেখানে এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2, হাফ পেরিমিটার। ক্লিয়ার? দেখো সার্কেলের ক্ষেত্রে কি হবে? সময় কম, আমি বলে দিচ্ছি। সার্কেলের ক্ষেত্রে এর পরিসীমা কি হবে? 2πr। ক্ষেত্রফল কি হবে? πr²। যদি এরকম দেয়, এর পরিসীমা কত হবে? তো এটা দেখো কত, πr, 2πr/2, আর এটা কত, 2r প্লাস 2r। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। মেইনলি যেটা থাকে শঙ্কু, শঙ্কু ক্ষেত্রে পার্শ্বস্থলের ক্ষেত্রফল কত? πr/l। হ্যাঁ, এখানে আরেকটা কি জানবে? এল সমান কি? √h² প্লাস r²। এল হচ্ছে স্ল্যান্ট হাইট, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল। পায়ের মান হচ্ছে 22/7। এর আয়তন কত? চোঙ সবসময়, শঙ্কু সবসময় চোঙের 1/3 হয়, তাহলে 1/3 πr²h। এগুলো ইউনিটগুলো তোমরা জানো, এগুলো ইউনিট স্কোয়ার হবে, এটা ইউনিট কিউব হবে। হচ্ছে এর পার্শ্বতলের ক্ষেত্রফলে যদি এখানে সমগ্রতলের ক্ষেত্রফল দেয়, নিচেটা যদি বন্ধ থাকে, তাহলে πr/l প্লাস πr। চোঙের ক্ষেত্রে কি হবে? সিলিন্ডারের ক্ষেত্রে এটা দেখুন আর, এটা এইচ, তাহলে এর পরিসীমা কত? 2πr/h, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h। এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এর আয়তন কি হবে? πr²h, πr²h ওপরে উঠছে। যদি সমগ্রতলের ক্ষেত্রফল দেয়, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? যে দেখো, মানে দুটো মুখই বন্ধ আছে, দুটো মুখই বন্ধ, তখন কি হবে? 2πr/h প্লাস 2πr²। যদি একটা মুখ বন্ধ থাকে, 2πr/h প্লাস πr²। এর ক্ষেত্রফল কত? πr²। কটা πr²? 2πr²। আর তো এটা ইউনিট স্কোয়ার, এটা ইউনিট কিউব, এটাও ইউনিট স্কোয়ার। হচ্ছে এইগুলো গেল এতে। এবার এখান থেকে আরও কিছু থাকে, একটু মানে তোমাদের জটিল পোর্শনে দিয়ে দেয়, তাহলে দেখো পরিমিতি এর মধ্যেই থেকে যায়। এবার ধরো পরিমিতিতে একটা সার্কেল, এটা এরিয়া বার করতে বলেছে, অ্যাঙ্গেলটারও বলে দিয়েছে, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এর এরিয়া কি হবে? এরিয়াটা θ/360 ইন্টু πr²। পাই মানে জানো তোমার 22/7, আর মানে এখান থেকে এই ডিস্টেন্সটা বলে যাবে থিটা কত ডিগ্রি, শুধু একটা কেক কেটে না হলো। যদি এর ধরো এ ও পি বি, তাহলে ওপিবি যদি এইটা বার করতে দেয়, তাহলে কী হবে? θ/360 ইন্টু 2πr। দেখো এই দুটো ফর্মুলা বুঝে নাও কি বলতে চাইছে, কনসেপ্ট ক্লিয়ার করো। এবার তোমরা নিশ্চয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে জানো কি হবে? πr², আর বাহু স্কোয়ার। আয়তক্ষেত্রে কী হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আশা করি এই ছোটো ছোটোগুলো যাচ্ছে না, এগুলো তোমরা জানবে।
এবার আসছে কি ত্রিকোণমিতি। এখান থেকে আরও আছে ত্রিকোণমিতি। দেখো ত্রিকোণমিতিতে কী কী পাবো প্রথমে বলে দিই। দেখো প্রথমে ডিগ্রি, মিনিট আর আছে সেকেন্ড, ঠিক আছে। 1 ডিগ্রি সমান 60 মিনিট, ঠিক আছে। আবার 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এখান থেকে কী কী পাবো, একটা বৃত্তীয় মান আর একটা ষষ্ঠিক মান। বৃত্তীয় মানে কেমন আসবে, মানে পাই বাই ধরো 4, পাই সি বাই 4, একটা এক্সাম্পল দিলাম। ষষ্ঠিক মানে কত আছে ধরো 45 ডিগ্রি। কী করে বার করবো, দেখো আমরা কি জানি 180 ডিগ্রি সমান পাই সি। এবার যদি বলে 60 ডিগ্রি ষষ্ঠিক মান, ডিগ্রিতে থাকলে ষষ্ঠিক আর পায়ে থাকলে বৃত্তীয়। যদি বলে 60 ডিগ্রি ষষ্ঠিক মানে বৃত্তীয় মান কত, তাহলে 180 ডিগ্রি সমান পাই সি, এটা হচ্ছে মেন ফর্মুলা। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, কত ডিগ্রি 60 ডিগ্রি সমান কত, তাহলে পাই গণিত 180 গণিত 60, পাই বাই 3। তাহলে 60 ডিগ্রি বৃত্তীয় মানে এটা হবে কত, পাই বাই 3। এবার এখানে পূরক কোণ সম্পূরক কোণ বার করতে দেয়, যে তোমাকে ধরো দিয়ে দিল 50 ডিগ্রি 50 মিনিটে পূরক কোণ কত। দেখো পূরক কোণ মানে তো আমরা জানি তো 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে, সম্পূরক কোণ হলে 180 ডিগ্রিতে মাইনাস করতে হবে। তাতে একটা জিনিস সিম্পল জিনিসটা বোঝো তো, এই কনসেপ্টটা ক্লিয়ার করো। 90 ডিগ্রিটাকে আমি এইভাবে লিখতে পারি না, যে 89 ডিগ্রি 60 মিনিট। 60 মিনিট মানে কত, 1 ডিগ্রি, তাহলে কত, এটা তো আসছে। তাহলে এর পূরক কোণ কী হবে, দেখো 50 ডিগ্রি 50 মিনিট যদি বাদ দিয়ে দিই আমি কত পাবো, 10 মিনিট 39 ডিগ্রি 10 মিনিট এর পূরক কোণ। যদি এরপরে আরেকটা সেকেন্ড দিয়ে দিত তখন কী হতো, তখন 90 ডিগ্রিটাকে কী করে লিখবে, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে কত, 1 মিনিট। 59 ইন্টু 1 কত, 60, 60 থেকে 1 যোগ করে দাও 90। তখন এখানে তোমাকে আরও দুটো দিয়ে দেয়, যে 50 ডিগ্রি 50 মিনিট 50 সেকেন্ড এর পূরক কোণ কত। তাহলে তখন এখান থেকে 50 ডিগ্রি 50 মিনিট 50 সেকেন্ড বিয়োগ করে দেবো। তাহলে 10 সেকেন্ড 9 মিনিট কত হয়েছে, 39 ডিগ্রি 9 মিনিট 10 সেকেন্ড। আচ্ছা, এইগুলো হচ্ছে প্রথমে এইখান থেকে অঙ্ক থাকতে পারে। আর সাইন কস ট্যানের তোমরা আমি বলে দিচ্ছি একবার, এর মানগুলো মনে রাখবে। সাইন ট্যান কস, যে সাইন 0 ডিগ্রি, সাইন 0 কত, একটা থেকে সব বার করে নিতে পারবে তোমরা। সাইন 0 কত, সাইন 0 0, সাইন 30 কত, হাফ, সাইন 45 কত, 1/√2, তাই তো। দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এখানে সাইনের দিদি দেখো বার করে নাও, সাইন 0 0, সাইন 30 1 হাফ, সাইন 45 1/√2, √3/2 1। কসের ক্ষেত্রে কী হবে, জাস্ট এটাকে চেঞ্জ করে দাও, 1 √3/2 1/√2 হাফ 0। সাইন বাই কস মানে জানো কি, সাইন বাই কস মানে হচ্ছে ট্যান। ট্যানের ক্ষেত্রে কী হবে, 1/0 মানে হচ্ছে 0, এটা 2 দিকে আছে 1/√3, এটা 1√3, 1/0 মানে হচ্ছে অসংখ্যাত। আবার দেখো কট কী হবে, দেখো এটা চেঞ্জ করে নাও, এটাকে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে এটা এখানে চলে আসবে। ক্লিয়ার, এভাবে তোমরা বার করে নেবে। এবার এখান থেকে আরেকটা জিনিস কি মনে রাখবে, যে সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। এগুলো রেসপন্স ঠিকঠাক পেলে আমি তোমাদের ত্রিকোণমিতি পরিমিতির উপর একটা আলাদাভাবে ক্লাস করে দেবো। চলো বাই।